লোকমুখে শোনা অরুণাচল প্রদেশের মনমোহিনী সৌন্দর্য উপলব্ধি করবার জন্য আমরা মার্চ মাসে অরুণাচল প্রদেশ ট্রিপ প্ল্যান করি। এটা 6 রাত 7 দিনের ট্রিপ প্ল্যান। মার্চের শেষের দিকে আমরা এসেছি। আজকে সেই অরুণাচল প্রদেশেরই তৃতীয় দিন, যেদিন আমরা যাচ্ছি দিরাং থেকে তাওয়াং ভায়া সেলা পাস আর সেলা লেক। সেলা পাসের যে অভিজ্ঞতা আজকে শেয়ার করতে চলেছি, সেটা এক কথায় অনবদ্য এবং ভয়ঙ্কর সুন্দর। বর্ষাকাল বাদ দিয়ে বছরের যে কোনো সময় অরুণাচল প্রদেশ আসা যায়, তবে আমার মতে মার্চ আর এপ্রিল হলো বেস্ট টাইম। এই সময় বরফের যে সাম্রাজ্য আপনারা দেখতে পাবেন, তা মনের মণিকোঠায় আজীবন থাকবে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দিরাং। আজকে রয়েছি দিরাঙে। তবে এখন আমরা দিরাঙের এই ডোরে হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি তাওয়াংয়ের জন্য। আজকে কয়েকটা সাইট সিন করতে করতে তাওয়াংয়ে ঢুকবো। সেলা পাস, সেলা লেক আর জাং ওয়াটারফলস, তার সাথে আরও কিছু আছে, তো সেগুলো দেখে নিয়ে আজকে তাওয়াংয়ে ঢুকছি। আর দিরাঙে আজকে ওয়েদার বেশ ভালো, রোদ ঝলমলে দিন। এখন দেখা যাক তাওয়াংয়ে কেমন। তো শুনলাম যে তাওয়াংয়ে নাকি অলরেডি স্নোফল হয়েছে। তো এবারে দেখতে হবে যে আমাদের সেলা পাসটা খোলা আছে নাকি, যেটার জন্য এত দূর থেকে এত কষ্ট করে আসা। তো আমরা পুরো রেডি হয়ে এখন বেরোচ্ছি। ডোরে হোমস্টেতে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে এই রুমের রেট লেগেছে আমাদের 2000 টাকা, মানে পার নাইট 2000 টাকা লেগেছে। একটা নাইটের স্টে ছিল। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেখি গিয়ে ব্রেকফাস্টে ওরা কী কী অপশান রেখেছে। এটা হলো ডোরে হোমস্টের সিটিং এরিয়া। ঢুকে বসার জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো আসলে। বাকি আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা। তো যেহেতু কারেন্ট নেই, ওপরটা লোডশেডিং ছিল, অন্ধকার বলে ভালো আসছিল না। এটা ওদের খাবার জায়গা, হাতের বেসিন, আর এই পাশে মনে হয় কিচেনে রান্না বান্না চলছে। এই যে এদের এত বড় কিচেন, বেশ সাজানো গোছানো সুন্দর কিচেন। আর এখানে আমাদের খাওয়ার জায়গা, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এই যে অমলেট, বাটার, জ্যাম, এর মধ্যে টোস্ট, আর অপশান ছিল পুরি সবজি। তো আমরা পুরি সবজি খাচ্ছি না। এটা হলো ডোরে হোমস্টে, যেটাতে আমরা দিরাঙে ছিলাম। চারপাশের ভিউটা দারুণ, পুরো খাড়া পাহাড়, দারুণ লোকেশনের জন্য আরও এটা আমরা নিয়েছিলাম। তাছাড়া খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, রান্নাবান্নাও ভালো, বেশ ভালো। এই যে আমাদের গাড়ি, এখন আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের জন্য। আমরা এবার যাচ্ছি দিরাং মনেস্ট্রিতে। এটা আমাদের ফার্স্ট স্পট আজকে। তো দিরাং প্রপার থেকে বেরিয়ে দিরাং মনেস্ট্রি দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু বেশ খারাপ, নিজেদের গাড়ি নিয়ে আসলে হাত ভালো সেট হওয়া দরকার। এবার খাড়া চড়াই আর উতরাই। তো আমরা তো যাচ্ছি, আমাদের ড্রাইভার নিয়ে যাচ্ছেন। অনেকটা দূর থেকে দেখতে পেয়েছি অনেক উঁচুতে দিরাং মনেস্ট্রি। এখন যাচ্ছি, টুকটাক কাজ করাও হচ্ছে আসলে বিভিন্ন জায়গায়, রাস্তা চওড়া করা হয় বা বিভিন্ন জিনিসের পাথর কেটে সেগুলো দেখলাম আমরা আসার পথে। এখন আবার রাস্তা বেশ ভালো পাচ্ছি, একটু আগে রাস্তাটা খারাপ ছিল। এখন আমরা যাচ্ছি দিরাং মনেস্ট্রির দিকে। কোনো হোটেল হচ্ছে নাকি, এত বড় করে গেট করে মাঝখান দিয়ে পাশে যে হোটেলে আসলে জায়গা দখল করে নিচ্ছে। আস্তে আস্তে পাহাড়ও আনস্টেবল হয়ে যাবে। অরুণাচলও তাই। ডান দিকটা দেখো কি সুন্দর, ডান দিকে বড় খাদ। এটা কি, এটাই মনেস্ট্রিটা? বাহ, বেশ সুন্দর দেখতে তো। কার পার্কিং জায়গা, এখানে আমরা কার পার্ক করে এবারে উপরে উঠবো। ফার্স্ট লুক দিরাং মনেস্ট্রি। উপরের দিকে উঠতে হবে, বেশ সুন্দর। চারপাশে কত পাহাড়, তার মাঝখানটায় তুপসাং দার্জিলিং তুপসাং এই মনেস্ট্রির আসল নাম হলো থুপসান ধারগেলিং। বাবারে কি কঠিন উচ্চারণ। দিরাং মনেস্ট্রি কিছুটা ওপর থেকে ভিউ, খুব সুন্দর জায়গা, একদম পিসফুল, শান্তি, আওয়াজ নেই, কিছু নেই। চলো আরো উপরের দিকে যাই। লোকও নেই দেখছি তেমন, আসছে আসলে এখন। এই দিরাং মনেস্ট্রিটি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের দিরাং গ্রামে অবস্থিত। চলো উপরে, অনেকগুলো সিঁড়ি গো।
দিরাং মনেস্ট্রি ভেতরে কি সুন্দর কালারফুল, খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে ষষ্ঠ দলাই লামা রয়েছেন অধিষ্ঠিত। ষষ্ঠ দলাই লামা। কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো, সুন্দর, খুবই সুন্দর, খুব শান্ত নিরিবিলি জায়গা, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তি। এই দিরাং মনেস্ট্রি 2017 সালে নির্মিত হয় আর তারপর থেকে দিরাং ট্যুরিজমের একটা বিশাল বড় অংশ হয়ে ওঠে। এই মনেস্ট্রিতে তিবেতান বুদ্ধিস্ট কালচার অনুসরণ করা হয়। এখানে বৌদ্ধদের জন্য শিক্ষা লাভেরও ব্যবস্থা রয়েছে এবং এখানে বৌদ্ধদের থাকবার জন্য একটি গেস্ট হাউসেরও বন্দোবস্ত রয়েছে। এই মনেস্ট্রি সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি রোজই খোলা রয়েছে এবং এখানে ঢোকবার জন্য বা গাড়ি পার্কিংয়ের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই। দিরাং মনেস্ট্রির ওপর থেকে চারপাশের ইস্ট হিমালয়ের রেঞ্জের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। সাইড এলাকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে এখানে হয়েছিল আগে, রাস্তা এখন ক্লিয়ার করেছে, সেখান দিয়ে যাচ্ছি। একবারে আলগা ঝুরঝুরে অবস্থায় রয়েছে, ভয়ঙ্কর। আর রাস্তার সামনে যেন ধুলো ভর্তি। এই যে রাস্তাটা, এখন আমরা যাচ্ছি বৈশাখী যাচ্ছি। এখন দিরাং মনেস্ট্রি দেখে বৈশাখীর দিকে যাচ্ছি। তো ওই সাইডগুলোতে একবারে ল্যান্ডস্লাইড জোন, বেশ রিস্কি জায়গা এবং খুব ধুলোবালির জন্য রাস্তাটাও একটু এবড়ো খেবড়ো, ভাঙাচোরা রাস্তা হয়ে আছে। ক্লিয়ার করা রয়েছে বলে মনে হচ্ছে না যে কোনো সময় ওপর থেকে পাথরগুলো ভেঙে মাথার উপর পড়তে পারে, এরকম অবস্থা রয়েছে। এখন তো এখানে গার্ডওয়াল দেওয়া আছে, এর আগের জায়গাগুলো অনেক জায়গাতে গার্ডওয়ালও ছিল না, রাস্তা জাস্ট ক্লিয়ার করা হয়েছে, সেই অবস্থাতে আমরা যাচ্ছি। সামনে তো একবারে ধুলো হয়ে ঢেকে গেল, আমাদের সব জানলার কাজ তুলে দিতে হয়েছে আজকে। এখনও অবধি দিরাঙে অতটা ঠান্ডা নেই, কারণ রোদ উঠেছে, খুব ঝলমলে রোদ। বাবা কি ধুলো রাস্তাতে। এই রাস্তাগুলো কাজ হচ্ছে বলো, ক্লিয়ার করছে। এই সবসময় মনে হয় এখানে হয় ধস নামেই, আর নাকি এগুলো রাস্তা চওড়া হচ্ছে, রাস্তা চওড়া করারও কাজও করতে পারে, সেই জন্য পাথর ভেঙেছে। এই যে এই জায়গাগুলো সব কাজ হচ্ছে। হ্যাঁ, রাস্তা হচ্ছে, রাস্তা বাদিকে ওই যে উপর দিয়ে উঠে যাওয়ার আরেকটা রাস্তা বেরোলো, ওটা রাস্তা হচ্ছে, এখানে গার্ডওয়াল দিচ্ছে। দিরাং থেকে তাওয়াংয়ের যাওয়ার রাস্তা সত্যি খুব সুন্দর, আর সাথে যদি থাকে রোদ ঝলমলে আবহাওয়া তাহলে তো কথাই নেই। আমরা দিরাংয়ে আজকে সত্যি সত্যি রোদ ঝলমলে একটা দিন পেয়েছিলাম, সেজন্য খুব উপভোগ্য হয়ে উঠেছিল আমাদের যাত্রাপথ। তাওয়াং যাওয়ার পথে কিছু কিছু এমন জায়গা রয়েছে যেখানে আপনাকে গাড়ি থামাতে হবেই, মানে আপনি চাইবেন সেখানে গাড়ি থামাতে, তো অবশ্যই ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে ফেলুন। যেমন এই জায়গাটা, এখান থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিল যে আমরা এখানে একটু বসে হেঁটে বেরিয়ে সাথে আরও কিছু ছবি তুলে সময় কাটিয়েছিলাম, যেটা খুব উপভোগ্য হয়ে উঠেছিল আমাদের কাছে। দিরাং থেকে তাওয়াং যেতে যেতে বুঝতে পারলাম যে ঠান্ডার তীব্রতা আরও বাড়ছে। আর এই যে চারপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, নীল রঙের পাহাড়, আর তার মাথায় আবার দেখতে পাওয়া যাচ্ছে বরফ ঢাকা শৃঙ্গ, এই সবগুলোই কিন্তু হিমালয় পর্বতেরই অংশ। এটা হলো ইস্টার্ন হিমালয়ান রেঞ্জ। আর এই যে দূরের যে পাহাড়ে বরফ রয়েছে, এই বরফে মোড়া জায়গাটাতে কিন্তু আমরা খানিকক্ষণ বাদেই যাব। ওটাই হচ্ছে সেলা পাস যাওয়ার এরিয়াটা, সেটা আমাদের ড্রাইভার বললেন। আমরা তো খুব এক্সাইটেড রয়েছি দূরে বরফে দেখে, বুঝতেই পারছি যে আগামী সময় আমরা অনেকটা বরফের মধ্যে দিয়ে যেতে চলেছি। দিরাং থেকে আমরা যতই ওপরের দিকে উঠছি, মানে তাওয়াংয়ের দিকে, ততই কিন্তু রোদ ঝলমলে আবহাওয়াটা চলে যেতে লাগলো। আর চারপাশে থেকে মেঘ এসে গুটি গুটি পায়ে পুরো এলাকাটাকে ঢেকে দিল। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মেঘ, সে মেঘ কিন্তু পাহাড় থেকে নেমে এখন পুরো রাস্তার ওপরে চলে আসছে। বুঝতে পারলাম যে আগামী সময় কিন্তু, মানে আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা পুরো মেঘে ঢাকা রাজত্বের মধ্যে দিয়ে যাব।
বৈশাখীতে রয়েছি, সিলেবাস যাওয়ার আগে। বৈশাখী তো এখানেই অল্প অল্প স্নোফল শুরু হয়ে গেছে। শুনছি সিলেবাসের ওখানে নাকি বরফ পড়ছে এবং ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, তা আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে তাড়াতাড়ি। তো এখানেই স্নো পড়ছে, তাতেই মানুষ পাগল হয়ে চিৎকার করছে রীতিমতো, দেখতে পাচ্ছেন। স্নো পাচ্ছি আমরা এখানে বৈশাখীতে 11,000 ফুটে, এখনো সিলেবাস যায়নি, তার মধ্যে স্নোফল হচ্ছে। সিলেবাস আর 5 কিলোমিটার বাকি আছে, তার আগে বেশ ভালো মতো স্নোফল এই যে দেখা যাচ্ছে, গাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি। এখনো 5 কিলোমিটার রাস্তা বাকি আছে, তার আগে দারুণ স্নোফল পাচ্ছি। আর গাড়ির কাজ খুললে গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, চারপাশে পুরো একদম ফগি হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে স্নোফল, ও এই স্নোফল দেখার জন্যই এত কষ্ট করে আসা। যত এগোচ্ছি সিলেবাসের দিকে তত স্নোফল বাড়ছে। ভিজে যাবো তো মনে হয় নামলে, তাই না? ছাতাতে আর আটকাবে স্নোফলে? হ্যাঁ, স্নোফলে ভর্তি। তথাপিও লাভ আছে না। দেখো স্নোফল প্রথম দেখছি আমরা কিমান তেল খাবো লাইফে, প্রথম তেল খাই যাব হাইস। স্নোফল হচ্ছে আর পাথরের উপর স্নো জমে যাচ্ছে আস্তে আস্তে, গুড়ি গুড়ি স্নো। নানা মামি দারুন দারুন, কন্টিনিউ স্নোফল। আমার এক্সাইটেড হয়ে গেছে এরকম স্নো দেখছে বলে। মিমি এক্সাইটেড হয়ে গেছে এরকম স্নো, রে বাপরে স্নো জমে যাচ্ছে সব। সিলেবাসে আমরা সিলেবাসে আমি, আমার মেয়ে, আমার লাগবে না, এই যে আমাদের গাড়ি। প্যান্ট ভিজে যাচ্ছে গো, হবে না, বেশিক্ষণ থাকা যাবে না, প্যান্ট ভিজে যাচ্ছে। কি সুন্দর লাগছে। শ্বাসকষ্ট হচ্ছে, বিশ্বাস করছে না। এটা খেয়ে নাও না অক্সিজেন। এই যে আমাদের গাড়ি, স্নোফলে পুরো ভিজে যাচ্ছি। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। কর্পূর নিয়েছি, অক্সিজেন ক্যান নিয়েছি, পুরো ভিজে যাচ্ছি আমরা। আমাদের এগুলো তো ওয়াটারপ্রুফ নয়। আরে তুষার ঝড়, হ্যাঁ। আরে আমার ভিডিও অক্সিজেনটা লাগিয়ে দে, খুব কষ্ট হচ্ছে। আমার ব্রিদিং টাবেলের প্রবলেম ছিল সিলেবাসে, কিন্তু হবে, যারা নিয়ে আসেনি। আর তার মধ্যে এই যে বরফ 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 আর বরফ, ভিজে গেলাম। ও কষ্ট হচ্ছে সত্যি সত্যি, ভিজে যাচ্ছি। এই যে বরফ, আমারটা তোল, আমি ভিডিওতে নাচলাম, ভালো করে ভিডিও করতে থাক। আমি দেখতেই পাচ্ছি না। পুড়ে যাচ্ছে, এসো এসো এসো। মিমি ভিডিওটা কর। ভিডিওটা তুই মাকে ভিডিও করতে বলছিস, তুই কর না। এই হাত জমে যাচ্ছে, চলো চলো ঢুকে যাও। ওটা ঢুকে যা রে, আমার হাতটা বড় ঢুকে যা। সিলেবাস ক্রস করে এসেছি আমরা। এই যে দেখুন চারপাশে কি তুষারপাত হচ্ছে, পুরো সাদা টাটকা বরফ। এই টাটকা বরফ দেখে আমাদের মন খুব খুশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তুষার ঝড়, উফ, তাকাতে পারছি না। আরে ওখানে চলো, মাম্মি আসবি, মাম্মি। শুধু সাদা 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 সাদা, উফ। তুষার ঝড় হচ্ছে, এই যে আমার ব্রিদিং ট্রাবেল হচ্ছে না, আমার মিসেসের হচ্ছে খুব বেশি।
আপনাদের ইউটিউবারের হচ্ছে। এই চারপাশটা শুধু সাদা আর সাদা। এই বরফের মাঝে আমার মাইয়ারও এনার্জি বেড়ে গেছে। এবার চলুন আমরা এবার সেলার লেকের দিকে যাই আস্তে আস্তে। এই যে চারপাশটা দেখুন, চারপাশটা আমি 360 ভিউ দেখানোর চেষ্টা করছি। এই যে খুব জোরে তুষারপাত। আরে আমাদের পয়সা ওসুল হয়েছে, বরফ দেখতে তো এসছি। কি ঠান্ডা, ওরে বাপরে, চোখে মুখে বরফ লাগছে রে, কিছু তাকাতেই পারছি না। পুরো সাদা 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 সাদা। অক্সিজেনের অভাব আছে, কিন্তু আমার অত অক্সিজেনের সমস্যা হচ্ছে না। কিন্তু আমার হাতটা যেহেতু গ্লাভস নেই, সেটা হাতটা পুরো কামড়ে ধরেছে। এই যে সেলা লেক, চারিপাশে মাউন্টেনে ঘেরা, এই মাঝখানে লেক জমে গেছে দেখুন। এই যে জমে গেছে, পুরো জমে গেছে। এই সামনে দাঁড়িয়ে আছি আমরা। আমার মেয়ে কোথায় গেল? এই যে আমরা সেলা লেকের একদম মাঝে, আমরা নিচে পর্যন্ত নেমে এসেছি। ওর মা আসেনি, আমরা দুজনে বাবা আর মেয়ে এসেছি। দেখুন দেখুন কোথায় এসেছি, একবার 360 ভিউ। ওই যে ওপর থেকে দেখা যাচ্ছে না, ওই ওপর থেকে নেমে এসেছি। এই সিঁড়ি দিয়ে নামতে নামতে আমরা এসেছি। এই যে চারপাশটা দেখুন, বরফ ঘেরা পাহাড়, এই যে পাহাড়, আর এই যে লেক, এই লেকটা হচ্ছে সেলা। সেই মহান আমাদের আর্মি সহায়তা করেছিলেন যে মহিলা, সেই মহান ভারতবর্ষের মহান বেটি, সেলার নামে সেলা লেক। উপরে মাউন্টেন, নিচে লেক, আর মাঝখানে আমরা। এই যে সেলা লেকে আমরা দাঁড়িয়ে আছি। কথা বল। হ্যাঁ, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই বরফের মাঝে আমরা বাবা মেয়েটি খেলবো। বরফ, এই তো বরফ খেলছি, এই দেখুন। বরফ দেখাই যাচ্ছে না, লম্বা করে করতো, তোকে মতো বরফ দিচ্ছে রে। বললো তোর মাথায়। কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখ। সেলা পাস, সেলা লেককে পেছনে রেখে এবার আমরা এগিয়ে চলেছি তাওয়াংয়ের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেহেতু যেতে হবে, তাই এখানে এর থেকে বেশি সময় আমরা দিতে পারলাম না। আমরা সেলা টানেলে যাইনি, ওটা আমরা ফেরবার দিনে যাব বলে আজকে আর গেলাম না। তবে এই যে ভিডিওটা যেটা দেখাচ্ছি, সেটা নিয়ে আমার আলাদা করে আর বলার কিছু নেই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এত সুন্দর প্রাকৃতিক শোভা যে এখানে না এলে কিছুই বোঝা যাবে না। এই 6 ইঞ্চি স্ক্রিনে কিছুই তোলা যাচ্ছে না। মানে কত যে ভিডিও করেছি, এডিট করবার সময় আমি বুঝতে পারছি, আর দেখতে দেখতে শুধু মনে হচ্ছে যে আরও বেশি করে ভিডিও করলে মনে হয় ভালো হতো। আর যতই দেখছি ততই মনে হচ্ছে আবারও যদি যেতে পারতাম। এত সুন্দর দৃশ্য, মানে বহু দিন বাদে দেখেছি।
সিকিম, মানালি এইসব জায়গাগুলোতেও আমরা গেছি, সেখানেও বরফ দেখেছি। যদিও এক এক জায়গার এক এক রকম সৌন্দর্য, কারোর সাথে কারোর তুলনা আসে না। সিকিমও অসাধারণ সুন্দর, কিন্তু অরুণাচল প্রদেশও যে এত সুন্দর সেটা কিন্তু না আসলে আমি বুঝতেই পারতাম না। তো অবশ্যই বলবো আপনারা সবাই আসুন আর প্ল্যান করুন এটা অবশ্যই বরফ থাকাকালীন সময় আসতে, মানে মার্চ, এপ্রিল বা তারও আগে যদি হয় ফেব্রুয়ারি, জানুয়ারি। কিন্তু সেই সময় অনেক ক্ষেত্রে সেলা পাস বন্ধ থাকে, কারণ রাস্তা পুরো বরফে ঢেকে থাকে। যতক্ষণ না বরফ কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ সেখান দিয়ে খুব একটা যাওয়া যায় না। তার জন্য আমার মতে মার্চ বা এপ্রিল এই মাসগুলো হলো বেস্ট টাইম। আর সৌন্দর্যটা একবার শুধু দেখুন, সাথে যতটা পারেন উপলব্ধিও করুন। আর রিয়েলভাবে উপলব্ধি করতে গেলে অবশ্যই কিন্তু আসতে হবে অরুণাচল প্রদেশ। হাওয়া দিচ্ছিল না ওখানে, ওরে বাপ রে। রাস্তার দুই ধারে বরফ আর সামনে এরকম স্নো ক্যাপ माउंटेन, अलग ही मजा है। রাস্তায় দুই পাশেই বরফ জমে আছে, দেখো ভ্যালি পুরো বরফে ভর্তি। এই যে ওই বাইরে যা হাওয়া দিচ্ছে, ভয়ঙ্কর হাওয়া, তো জমিয়ে দিচ্ছে পুরো। গাড়ির মধ্যে কত আরাম রে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে আমরা চলে এসেছি। এখানেও তুষারপাত, তুষারপাত আমাদের পেছন ঝাড়ছে না। এই যে ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা লাগছে, তাই আমার ভালো লাগছে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, দ্য গ্রেট যশবন্তগড়। এই যে যার অনারে আমরা দাঁড়িয়ে আছি এখানে। এই যে উনি সেই মহান মানব, ইন্ডিয়া চায়না যুদ্ধে তার ভূমিকা অপরিসীম। যশবন্তজি গারওয়াল। কই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটি তাওয়াং থেকে মাত্র 25 কিলোমিটার দূরে নুরানাংয়ের কাছে অবস্থিত, আর এখানকার উচ্চতা হলো 10,000 ফুট। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, যিনি 4th ব্যাটালিয়ন গাড়ওয়াল রাইফেলসে ছিলেন, তাকে সম্মান জানানোর জন্যই এই ওয়ার মেমোরিয়ালটি স্থাপন করা হয়। এটা সম্পূর্ণ ইন্ডিয়ান আর্মি পরিচালিত এবং এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় একাই প্রায় 300 চীনা সৈনিককে মেরেছিলেন। উনি এতটাই সাহসী আর বুদ্ধিমান ছিলেন যে 72 ঘন্টা ধরে বিভিন্ন বাংকার থেকে পজিশন চেঞ্জ করে করে চীনা সৈন্যদের সাথে যুদ্ধ করে গেছিলেন। সেই জন্য মৃত্যু পরবর্তীকালে ওনাকে মহাবীর চক্র প্রদান করা হয়। এখানে ওনার ব্যক্তিগত ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে। প্রত্যেকদিন ওনার বিছানা করা হয়, ওনার জুতো পালিশ করা হয় এবং ওনাকে খেতে দেওয়াও হয়। আমরা এবার চলে এসেছি জাং ওয়াটারফলস দেখতে, সেই বিখ্যাত জাং ওয়াটারফলস যেখানে মাধুরী দীক্ষিতের শুটিং হয়েছিল কোয়েলা সিনেমার তানহাই তানহাই গানটা। তো এখন সেখানে চলে এসেছি। এখানে এন্ট্রি ফিস হলো 40 টাকা পার পার্সন, আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে রয়েছে। বিশাল উঁচু থেকে পড়ছে, বেশ বড়। এটা নেচে দাও শাহরুখ খানের মতো। এটা শাহরুখ খানের না, চলো। খুব জলের চিটা আসছে, তার সাথে বৃষ্টি পড়ছে আবার, এই 4-5টা এরকম। অনেকে ওই অবধি চলে গেছে, বাবারে আমরা তো ঠান্ডায় জমে যাচ্ছি পুরো। জাং ফলসের আরেকটা নাম নুরানাং ফলস। এটি নুরানাং রিভারের উপর তৈরি হয়েছে এবং 100 মিটার উঁচু থেকে পড়ছে। এখানকার মংপো সম্প্রদায়ের একটি মেয়ে, যার নাম ছিল নুরা, যিনি রাইফেলম্যান যশবন্ত সিংকে 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় সাহায্য করেছিলেন, তারই নামানুসারে এই ফলসের নামকরণ। আজকে আমাদের রুম দা ওকে, এখানে রয়েছে ডাবল বেড কুইন সাইজের, আর এটা হলো সিঙ্গেল বেড। সোফা রয়েছে, আর আছে একটা টেবিল টপ, আর একটা সোফা আছে, মানে 3 জনের বসার মতো।
ম্যাট রয়েছে, একটা স্লিপার্স ছিল। এখানে ছিল হলো টিভি আর এখানে রয়েছে যেমন কিছু কিছু শ্যাম্পু রয়েছে, সোপ রয়েছে। এটা হলো তো মেনু কার্ড দা ওকে, আর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, আর যেমন এখানে রয়েছে একটা গুঁড়ো দুধ, কফি, এখানে রয়েছে একটা jar, আর এগুলো হচ্ছে হলো ক্যাবিনেট। ডাস্টবিনের পরে রয়েছে আমাদের ওয়াশরুমটা একটু দেখাই। এই হলো বেসিন, আর এই হলো ল্যাট্রিন। এই হলো আমাদের ওয়াশরুম, একটু ছোট ওয়াশরুমটা। আর রয়েছে একটা টি কেটেল, অনেক বেশি কারেন্ট যাচ্ছে বলে লাইটটা ফ্লাকচুয়েট করছে। একবার যখন কারেন্ট যাচ্ছে না তখন এটা হলো হিটার, কারেন্ট থাকলে হিটারটা জ্বলছে। হোটেলে ডিনার, এটা হলো চিলি চিকেন 200 টাকা, আর এটা হলো ভেজ ফ্রাইড রাইস 150 টাকা করে 2 প্লেট। কীরকম খেতে? খেতে খারাপ না, খেতে ভালো। বাইরে প্রচন্ড ঠান্ডা, তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ছি। কাল আবার সকাল সকাল উঠে বুমলে পাস যাওয়া রয়েছে, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।